2022 সালের 15ই জানুয়ারি এক বৃদ্ধ হঠাৎ খেয়াল করলেন তার পোষা কুকুরটা রাস্তার ময়লার ব্যাগে মুখ দিয়ে কিছু ছিঁড়ে খাচ্ছে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে কুকুরটিকে সরিয়ে দিলেন। কৌতূহলের বশে বৃদ্ধ যখন প্লাস্টিকের ব্যাগটা খুললেন, যা দেখলেন তাতে তিনি ভয়ে মাটির ওপর লুটিয়ে পড়লেন। ব্যাগের ভেতরে ছিল এক তরুণীর লাশ। পুলিশ সাথে সাথে পুরো এলাকা ঘিরে ফেলে। ডিটেকটিভ আজুনের জন্য চিন্তার বিষয় ছিল যে লাশ যেখানে ফেলা হয়েছিল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। কুকুরটা না থাকলে হয়তো লাশটি সহজে কারো নজরে আসতো না। কি এমন চরম শত্রুতা থাকলে খুনি একটি ফুটফুটে তরুণীর ওপর এত বড় নিষ্ঠুরতা চালাতে পারে? সময়টা পিছিয়ে নেওয়া যাক ঘটনার সেই রাতে। জি-উন একাই অফিস থেকে বাসায় ফিরছিল। সেদিন ছিল ওর 20তম জন্মদিন। মা বাবা বাড়িতে মেয়ের জন্মদিনের আয়োজনে ব্যস্ত। এই সময় বাবা হোয়াইট সাহেব বুঝতেও পারেননি যে তার মেয়ে গলির ভেতর বড় বিপদে পড়েছে। যখন বাবা হোয়াইট আবার তার মেয়েকে দেখলেন, ততক্ষণে সে এক ঠান্ডা লাশ। খুশির সেই জন্মদিনটা মুহূর্তের মধ্যেই মেয়ের মৃত্যুদিনে পরিণত হলো। ফরেনসিক রিপোর্টে দেখা গেল ভুক্তভোগী শ্বাসরোধে মারা গেছে। মৃত্যুর আগে কোনো শারীরিক নির্যাতনের শিকার হয়নি সে। তবে মৃতদেহের মুখের কাটা দাগগুলো ছিল একদম নিখুঁত। এমনকি কাটার দৈর্ঘ্য সব জায়গায় সমান। তাই ধারণা করা হচ্ছে খুনি এমন কেউ যে মাংস কাটার কাজে অনেক দক্ষ। আজুন দ্রুত হোয়াইট সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন জি-উন কারো সাথে শত্রুতা ছিল কিনা, অথবা পরিচিত কেউ আছে কিনা যে ছুরি চালানোয় দক্ষ। ঠিক তখনই স্ত্রী হঠাৎ কিছু একটা বলে উঠলেন, কিন্তু আজুন কিছু জিজ্ঞেস করার আগেই হোয়াইট সাহেব তাকে তাড়াহুড়ো করে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলেন। আজুন বুঝতে পারলেন তিনি কিছু একটা লুকানোর চেষ্টা করছেন। দ্রুতই তার সহকর্মীরা একটি গুরুত্বপূর্ণ সূত্র খুলে পেলেন। হোয়াইট সাহেব আগে স্পেশাল ফোর্সে ছিলেন, এখন তিনি একটি ফুড কোম্পানি চালান, যার ঠিকানা জি-উনের লাশ যেখানে পাওয়া গিয়েছিল তার খুব কাছেই। আজুন দ্রুত তার গাড়ি চালিয়ে ফুড কোম্পানিতে গেলেন। সেখানে দেখলেন বেশিরভাগ কর্মীই বিদেশি। শ্রমিকদের নিখুঁতভাবে মাংস কাটার কাজ দেখে আজুনের মনে হলো খুনি হয়তো এদেরই মধ্যে লুকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে ম্যানেজার পেছন থেকে এসে হাজির হলেন। আজুন নিজের পুলিশ পরিচয় দিলেন এবং জিজ্ঞেস করলেন ওল্ড জং নামে কেউ এখানে কাজ করে কিনা। ওল্ড জংয়ের কথা শুনেই একজন শ্রমিক বেশ ঘাবড়ে গেল। আজুনের নজর পড়ল কোনায় দাঁড়িয়ে থাকা সেই লোকটির ওপর। কাউকে সতর্ক না করার জন্য আজুন ভান করে কারখানা থেকে বেরিয়ে গেলেন। লোকটি যখন কাজ শেষ করে বেরিয়ে গিয়ে লুকিয়ে ওল্ড জংয়ের সাথে ফোনে কথা বলল, আজুন সেটি দেখে ফেললেন। ফোনের রেকর্ড থেকে জানা গেল ওল্ড জংয়ের পুরো নাম জং মানচুন। একই সময়ে পুলিশের অন্য সহকর্মীরা খবর পেলেন যে একটি ডেলিভারি বয় তার বাইকের ক্যামেরা থেকে এই ঘটনার ফুটেজ রেকর্ড করতে পেরেছে। সে যখন সেই গলির ভেতর দিয়ে যাচ্ছিল তখন খুনিকে স্পষ্ট দেখা গেছে, আর সেই ব্যক্তিটি হলো জং মানচুন। আজুন ভিডিও ফুটেজটা দেখিয়ে তাকে জেরা শুরু করলেন, কিন্তু লোকটি সব অস্বীকার করতে লাগলো। তার কাছে কোনো আইডি কার্ড না থাকায় আজুন বুঝতে পারলেন সে একজন অবৈধ অভিবাসী। পুলিশের চাপে শেষ পর্যন্ত সে ওল্ড জং কোথায় লুকিয়ে আছে তা বলে দিল। আজুন চুপি চুপি ঘরে ঢুকলেন, কিন্তু সেখানে ওল্ড জংকে দেখা গেল না। ঠিক যখন তিনি অসাবধান হলেন, ওল্ড জং হঠাৎ পেছন থেকে এসে ছুরি দিয়ে আজুনের ওপর আক্রমণ করল। আজুন এক লাথিতে তাকে মাটিতে ফেলে দিলেন। ওল্ড জংয়ের বাধা দেওয়ার মুখে আজুন মেঝেতে পড়ে থাকা পানির পাইপ তুলে নিলেন এবং ওল্ড জংয়ের ওপর এলো পাতাড়ি পেটাতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ মারামারির পর আজুন তাকে সফলভাবে বাগে আনতে পারলেন। ওল্ড জংকে যখন গ্রেপ্তার করা হচ্ছিল, হোয়াইট সাহেব তখন গাড়ির ভেতরে বসে সব পরিষ্কার দেখছিলেন। পুলিশের জেরার মুখে ওল্ড জং সব অস্বীকার করল। সে দাবি করল সে জি-উনকে মারেনি, কিন্তু তা সত্ত্বেও এই কেসের সাথে তার গভীর যোগসূত্র ছিল। তাই পুলিশ কেসটি আদালতে পাঠিয়ে দিল। বিচারক ইউ সুং-হুন এটি ওপেন ট্রায়ালের অনুমতি দিলেন। ইউ সুং-হুন শুধু বিখ্যাত বিচারকই নন, তিনি সিঙ্গি কেং আজুনের বড় ভাইও। আদালত শুরুর আগে র্যান্ডামলি 9 জন সাধারণ মানুষকে জুরি হিসেবে বেছে নেওয়া হলো। তারা হলেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী চ ইয়নজি, পুলিশ কমিশনারের মেয়ে হাইজিন, ট্যাক্সি ড্রাইভার চই, জাপানি রেস্টুরেন্টের শেফ, রেডিওর রিপোর্টার, রিটায়ার্ড প্রেসিডেন্ট ক্যাং, একজন জ্যোতিষী, খোঁড়া পাওয়া ম্যানেজার আন এবং সাধারণ এক শ্রমিক আহো। এই 9 জনের ভোটই চূড়ান্ত রায় ঠিক করবে। আর আপাত দৃষ্টিতে অচেনা এই 9 জন মানুষই ছিল খুনির পরবর্তী শিকারের তালিকায়। বাদীপক্ষের উকিলের প্রশ্নের জবাবে ওল্ড জং ব্যাখ্যা করল সে জি-উনকে ছুরি দিয়ে ভয় দেখিয়েছিল, কারণ হোয়াইট সাহেব তার বেতন আটকে রেখেছিলেন। সে তখন কাউকে মারেনি, শুধু হোয়াইট সাহেবকে ভয় দেখাতে চেয়েছিল। কেউ তার কথা বিশ্বাস করছে না দেখে ওল্ড জং উত্তেজিত হয়ে বলল ঘটনার সময় সেখানে আরও মানুষ ছিল। সে যখন জি-উনের গলায় ছুরি ঠেকিয়েছিল ঠিক তখনই একটি প্রাইভেট কার পাশ দিয়ে যাচ্ছিল। জি-উন সুযোগ বুঝে নিজেকে ছাড়িয়ে নেয়। দুজনে দৌড়াতে দৌড়াতে গলি থেকে বেরিয়ে আসে। প্রাইভেট কারটি তখন কাছেই দাঁড়িয়েছিল। জি-উন ভয়ে ড্রাইভারের কাছে সাহায্য চাইল। ড্রাইভার গাড়ির দরজা খুলে তাকে বাঁচালো। ওল্ড জং জানালার ভেতর দিয়ে দেখল ওই ড্রাইভার আর কেউ না, স্বয়ং আজুন। তাই ওল্ড জং দাবি করল যে আজুনই আসল খুনি।
কিন্তু বিচারক যখন গাড়ির মডেল জিজ্ঞেস করলেন, ওল্ড জং তালগোল পাকিয়ে ফেলল এবং ঠিক মতো বলতে পারল না। আদালত কক্ষে সবার মধ্যে গুঞ্জন শুরু হলো। সবাই ভাবতে লাগলো সে তাকে গ্রেপ্তার করা পুলিশকেই ফাঁসানোর চেষ্টা করছে। দ্রুতই আজুনকে সাক্ষী হিসেবে ডাকা হলো। তিনি বিচারককে বললেন যে জং মানচুনের ছবি তোলা ব্যক্তিটি একজন ডেলিভারি বয় ছিল, কোনো প্রাইভেট কার নয়। আজুন আরও তদন্ত করে দেখলেন যে জং মানচুন এর আগেও তার স্ত্রীর মুখের 2 পাশ কেটে ফেলেছিল, আর সেই জখমের সাথে জি উনের কাটা দাগ হুবহু মিলে যায়। এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে জং মানচুনই খুনি। শুনানি শেষ হওয়ার পর জুরিরা আলোচনায় বসলেন। সবাই একমত হলো যে জং মানচুনই খুনি। কেবল ইয়নজি মনে করল আদালতে জং মানচুনের আচরণ দেখে মনে হয়নি সে মিথ্যে বলছে। কিন্তু শেষ পর্যন্ত বিচারক রায় দিলেন যে জং মানচুনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে, তাকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হলো। জং মানচুন প্রচণ্ড রাগে আদালতে হইচই শুরু করল এবং উপস্থিত জুরিদের সতর্ক করে দিল। সবাই ভেবেছিল ঘটনা এখানেই শেষ, কিন্তু তাকে জেলে নিয়ে যাওয়ার সময় ওল্ড জং তার পকেট থেকে একটা কাগজের টুকরো বের করল। ঠিক সেই সময় পাশ থেকে হঠাৎ একটি মোটরসাইকেল এসে দুর্ঘটনা ঘটায়। পুলিশ যখন ঘটনাস্থলে এলো, দেখা গেল ওল্ড জং হাওয়া হয়ে গেছে। আজুন পাশেই মোটরসাইকেলের রিয়ার ভিউ মিরার পড়ে থাকতে দেখলেন। ওল্ড জং আদালতে যা বলেছিল তা মনে করে তিনি বুঝতে পারলেন খুনি আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল। ওল্ড জং বিচারকের উপর প্রতিশোধ নিতে পারে এই ভয়ে আজুন দ্রুত তার ভাইকে ফোন করলেন। ইউ সুংহুন অফিসে ফিরে গিয়ে জুরিদের তালিকার পাতাটি ছেঁড়া দেখলেন। তার হঠাৎ মনে পড়ল আদালতে হট্টগোলের সময় জং মানচুন অর্ধেক তালিকা ছেড়ে নিয়েছিল। সেই তালিকা মিলিয়ে দেখা গেল ইয়নজি আর হাইজিন যে কোনো সময় বিপদে পড়তে পারে। কোনো দুর্ঘটনা এড়াতে ইউ সুংহুন সব জুরিকে খবর দিলেন। ইয়নজি তখন জানতে পারল যে আসামি পালিয়ে গেছে। সে ভয়ে ভয়ে ঘরে ফিরে এলো। সবেমাত্র সে ওয়াশরুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় পেছনে একটা ছায়া দেখতে পেল। ইয়নজি সাবধানে এগিয়ে গিয়ে দেখল ওল্ড জং হঠাৎ তার পেছনে দাঁড়িয়ে আছে। পরের দিন পুলিশ ইয়নজির বাসা ঘিরে ফেলল। সে তখন জং মানচুনের জিম্মিতে। ওল্ড জং দাবি করল রাষ্ট্রপতিকে এসে তাকে নির্দোষ ঘোষণা করতে হবে। আজুন শুধু বুঝে পাশের বিল্ডিং এর ছাদে উঠে পড়লেন। গুলি করার পরিকল্পনা করতেই ওল্ড জং ইয়নজিকে টেনে ভেতরে নিয়ে গেল। জং মানচুন অন্যমনস্ক হওয়ার সুযোগে ইয়নজি এক লাথিতে তাকে ফেলে দিল এবং দৌড়ে বাথরুমে ঢুকে পড়ল। ওল্ড জং পুরোপুরি খেপে গিয়ে গ্লাস দিয়ে টপ ভেঙে ফেলে। আজুন সব দেখে এক লাফে পাশের ছাদে ঝাঁপ দেন এবং জরুরি মুহূর্তে দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। এক গুলি চালিয়ে ওল্ড জংয়ের কাঁধে আঘাত করলেন। ওল্ড জংকে যখন হাসপাতালে নেওয়া হলো, হোয়াইট সাহেব তার লোকজন নিয়ে প্রতিশোধ নিতে সেখানে হাজির হলেন। তিনি তার মেয়েকে হত্যাকারী ওই খুনিকে নিজের হাতে শাস্তি দিতে চাইলেন। হোয়াইট সাহেব একটা ইনজেকশন বের করলেন যেটা দিয়ে অপরাধীদের কড়া জিজ্ঞাসাবাদ করা হয়। ভয়ে ওল্ড জং কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগলো। তিনি বললেন যে তিনি জি উনকে মারেননি। ওল্ড জং খুনি এবং তার মধ্যে হওয়া কথোপকথনের অডিও রেকর্ড এখনও তার কাছে সংরক্ষিত আছে। যখন হোয়াইট সাহেব তাকে জিজ্ঞেস করেছিলেন খুনির নাম কি, ওল্ড জং বলেছিল তার নাম উনজাই। এই নামটা শোনার পর হোয়াইট সাহেব মুহূর্তের মধ্যেই খুনির আসল উদ্দেশ্য বুঝে ফেললেন। তিনি দ্রুত পুলিশ কমিশনারের সাথে দেখা করতে গেলেন এবং তাকে সেই অডিও রেকর্ডটি শোনালেন। আর এই উনজাই চরিত্রটির গল্প শুরু হয় 20 বছর আগে। হোয়াইট সাহেব তখন আশা এতিমখানার পরিচালক ছিলেন। সেখানকার বাচ্চারা দীর্ঘদিন ধরে নরকের মতো জীবন কাটাত। তাদের নাম ধরে ডাকার কোনো অনুমতি ছিল না, শুধু কোড বা নম্বর দিয়ে তাদের ডাকা হতো। ছেলেদের খাটানো হতো ভারী কাজ আর মেয়েদের পাঠানো হতো পাশের ভিলাতে, যেখানে তারা উচ্চবিত্তদের বিকৃত আনন্দের শিকার হতো। যদি কেউ কথা না শুনত তবে তাকে অকথ্য নির্যাতন করা হতো। ভাগ্য ভালো হলে মৃত শিশুদের কবর দেওয়া হতো পাহাড়ের পেছনে, আর ভাগ্য খারাপ হলে তাদের বিক্রি করে দেওয়া হতো অ্যানাটমি ল্যাবে বা ব্যবচ্ছেদ করার জন্য। এমন শিশুদের মধ্যে একজন কোনো মতে সেখান থেকে পালিয়ে পুলিশের কাছে পৌঁছতে পেরেছিল। থানার ওসি নিজে গিয়ে তার অবস্থা দেখলেন, এমনকি নিজের পকেট থেকে পয়সা খরচ করে তাকে রুটি আর দুধ কিনে দিলেন। পেট ভরে খাওয়ার পর ওসি তাকে বললেন গাড়ি করে তাকে বাড়িতে পৌঁছে দেবেন। ছেলেটি গাড়ির পেছনের সিটে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। কিন্তু কে জানত যে ওসি আসলে গাড়িটি ঘুরিয়ে আবার সেই এতিমখানাতেই নিয়ে গেলেন। ছেলেটি জেগে দেখল ওসি এবং এতিমখানার পরিচালক আগে থেকেই হাত মিলিয়ে রেখেছিল। ছেলেটি একদম ভেঙে পড়ল। সে জানত সামনে তার জন্য শুধু নিষ্ঠুর পিটুনি অপেক্ষা করছে, কারণ নিয়ম অনুযায়ী লুকিয়ে পালানোর শাস্তি ছিল পিটিয়ে হত্যা করা। তবে সেই সময় পরিচালকের স্ত্রী গর্ভবতী ছিলেন। তাই নিজের অনাগত সন্তানের জন্য পুণ্য কামাতে
তিনি ছেলেটিকে রেহাই দিয়েছিলেন। কিন্তু ছেলেটি পালানোর চেষ্টা ছাড়েনি, বরং সে পালানোর এক দারুণ রাস্তা খুঁজে পেল। সে তার 4 বন্ধুর সাথে পরিকল্পনা করল যে 3 দিন পর তারা পালাবে। কিন্তু দুঃখের বিষয়, তাদেরই এক সঙ্গী পরিচালকের কাছে সব ফাঁস করে দিল। যে রাতে তাদের পালানোর কথা ছিল, পরিচালক ইচ্ছে করেই তাদের সুযোগ দিলেন এবং পেছনে লেলিয়ে দিলেন শিকারী কুকুর। দৌড়ে পালানোর সময় উনজাই ভুল করে একটি গভীর গর্তে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে পরিচালককে হুইসেল বাজাতে শোনা গেল। ছেলেটি তার বন্ধুদের বলল, তোমরা আগে চলে যাও, আর নিজে নিচে ঝাঁপ দিয়ে উনজাইকে উদ্ধার করল। শিকারী কুকুরের হাত থেকে বাঁচার জন্য তারা নিজেদের গায়ে কাদা মাখিয়ে নিল, যাতে গায়ের গন্ধ কুকুর না পায়। কুকুরগুলো একদম কাছে চলে এসেছিল। তারা দুজন দম বন্ধ করে পড়ে রইল। ভাগ্য ভালো যে পরিচালক তখন কুকুরগুলোকে ফিরিয়ে নিয়ে গেলেন। এ যাত্রায় ছেলেটি আর উনজাই বেঁচে গেল, কিন্তু অন্য সঙ্গীদের ভাগ্য ছিল খুবই খারাপ। তাদের একজন পায়ে ফাঁদে আটকে গেল, বাকি দুজন দৌড়ে রাস্তায় উঠতে গিয়ে উল্টো দিক থেকে আসা গাড়ির নিচে চাপা পড়ল। সেই গাড়িতে ছিল এতিমখানার ম্যানেজার। তারা ছেলেটির লাশ তুলে নিয়ে এসে কুকুরদের খাবার হিসেবে ছুড়ে দিল। উনজাই এবং তার বন্ধু তখন কাঠের তক্তার নিচে লুকিয়েছিল। যখন রক্ত তাদের মুখে পড়ল, সেই মুহূর্তেই উনজাইয়ের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। দীর্ঘ 20 বছর পর হোয়াইট সাহেবের মেয়ে যখন নৃশংসভাবে খুন হল, তাই খুনির নাম উনজাই শুনেই তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কারণ উনজাই যদি প্রতিশোধ নিতে চায়, তবে পরবর্তী শিকার হবে কমিশনারের পরিবারের কেউ। কারণ সেই ভিলাতে তিনি উনজাইয়ের বড় বোনকে লাঞ্ছিত করেছিলেন। কমিশনার দ্রুত গাড়ি চালিয়ে নাতির স্কুলে গেলেন। দেখা গেল বাচ্চাটি ক্লাসে নেই। মাত্র কয়েক মিনিট আগেই খুনি সেখানে হাজির হয়েছিল। কমিশনার ভয়ে নাতির খোঁজে হন্যে হয়ে ঘুরতে লাগলেন। ভালো খবর হলো, বাচ্চাটির জীবন বিপদে ছিল না। সে তার ব্যাগে খুনি তাকে দেওয়া কিছু খাবার বের করল, যেটা সেই 20 বছর আগেকার রুটি আর দুধের মতোই ছিল। এটা স্পষ্টতই খুনির তরফ থেকে কমিশনারের জন্য এক ধরনের হুমকি। এদিকে 3 দিন আগে যখন ওল্ড জং পালিয়ে গেল, বিচারক সব জুরিকে ফোন করেছিলেন, কিন্তু কেবল হাইজিন কোনো রিপ্লাই দেয়নি। সে ছিল পুলিশ কমিশনারের মেয়ে। হাইজিনের লাশ যখন পাওয়া গেল, দেখা গেল তাকে পার্কে ফেলে রাখা হয়েছে এবং তার অবস্থা একদম হোয়াইট সাহেবের মেয়ের মতোই। কমিশনার কল্পনাও করেননি যে কর্মফল এত দ্রুত ফিরে আসবে। সে ওল্ড জংকে বলল যে সে তার ছেলের নিরাপত্তার ব্যাপারে চিন্তিত, তাই সে আশা করে আজুন যেন তার পরিবারকে রক্ষা করতে সাহায্য করে। যখন আজুন জানতে পারল আসল রেকর্ডিংটি ওল্ড জং তার বাড়িতে লুকিয়ে রেখেছে, তখন তার মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। কিছুক্ষণের মধ্যেই ওল্ড জং ছাদ থেকে পড়ে মারা গেল। এই দৃশ্যটি আজুনের চোখের সামনেই ঘটল। তিনি দ্রুত ওপরের দিকে তাকালেন এবং দেখলেন একটা ছায়া দ্রুত সরে যাচ্ছে। কিন্তু যখন তিনি ছাদে দৌড়ে গেলেন, সেখানে কেউ ছিল না, শুধু দায়িত্বরত পুলিশ অফিসার আহত অবস্থায় পড়েছিলেন। আজুন সাথে সাথে পুলিশে খবর দিলেন। দায়িত্বরত পুলিশ অফিসারের বয়ান অনুযায়ী শেষ পর্যন্ত ওল্ড জংয়ের সাথে একমাত্র আজুনেরই যোগাযোগ হয়েছিল। ঘটনাস্থল থেকে আজুনের একটা বোতাম পাওয়া গেল। মুহূর্তের মধ্যেই আজুনই হয়ে গেলেন প্রধান সন্দেহভাজন। দৃশ্যপট বদলে গেল। খুনি নিজেই ওল্ড জংয়ের বাড়ির দরজায় টোকা দিল। যখন পুলিশ সেখানে পৌঁছাল, তারা এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। আজুন তখন একটা ছুরি দিয়ে এক নারীর পেটে আঘাত করছেন। কিছু ব্যাখ্যা করার আগেই পুলিশ অফিসার গুলি করার প্রস্তুতি নিলেন। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। আজুন ভাবতেই পারেননি যে তার নিজের সহকর্মী তার উপর গুলি চালাবে। আজুন জোর করে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেই সুযোগে ঘর থেকে পালিয়ে গেলেন। এর ফলে তিনি পুরোপুরিভাবে একজন অপরাধী বা সন্দেহভাজন হিসেবে গণ্য হলেন। কমিশনার সাথে সাথে আজুনকে গ্রেফতারের নির্দেশ দিলেন, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবেই বিশ্বাস করতে পারলেন না যে আজুন কাউকে খুন করতে পারে। তবুও আদেশ তো পালন করতেই হয়। ক্যাপ্টেন তার টিম নিয়ে আজুনের বাড়িতে গেলেন। ছেলেকে ধরার জন্য পরোয়ানা এসেছে শুনে মা বাবা তো স্তম্ভিত, কিন্তু কেউ যা ভাবেনি তা হলো আজুন আসলে আগে থেকেই অপহৃত হয়েছিলেন। ওল্ড জংয়ের বাড়ি থেকে পালানোর সময় পেছন থেকে কেউ তার মাথায় ব্যাগ পরিয়ে দিয়েছিল। জ্ঞান ফেরার পর আজুন শুনলেন একটা শীষ দেওয়ার শব্দ। তাকে অপহরণ করেছে স্বয়ং হোয়াইট সাহেব। আজুনের গলার চেনা লকেটটি দেখে হোয়াইট সাহেব নিশ্চিত হলেন যে আজুনই তার মেয়েকে হত্যাকারী সেই উনজাই। হোয়াইট সাহেব যখন ধারালো ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসছিলেন, জীবনের তাগিদে আজুন বাধা দিতে শুরু করলেন। পুলিশ ট্রেনিং পাওয়া লোক বলে তার হাতে থাকা লোকগুলো খুব একটা পাত্তা পেল না।
আজুন জোর করে জঙ্গলের ভেতরে ঢুকে পড়লেন। তাদের ধাওয়ার মুখে পড়ে তিনি এক খাদের কিনারে চলে এলেন। কোনো দ্বিধা না করেই তিনি নিচে ঝাঁপ দিলেন। কিছুক্ষণ পর আহত শরীর টেনে আজুন একটা টেলিফোন বুথে এলেন, কিন্তু কাকে ফোন করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। তার হঠাৎ মনে পড়ল তিনি যাকে একসময় বাঁচিয়েছিলেন সেই ইয়নজি তাকে তার কার্ড দিয়েছিল। আজুন সেই নম্বরে কল করলেন। তার প্রাণ বাঁচানোর প্রতিদান দিতে ইয়নজি সময় মতো হাজির হল, কিন্তু সে আজুনকে গাড়িতে তোলা মাত্রই হোয়াইট সাহেব তার লোকজন নিয়ে সেখানে পৌঁছে গেলেন। ভাগ্য ভালো যে ইয়নজি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে তাদের ধোঁকা দিতে পারল। এরপর ইয়নজি আজুনকে একটি গুদামের চিলে কোঠায় লুকিয়ে রাখল। কিছুদিন সেবা যত্ন করার পর আজুনের শরীর অনেকটা সুস্থ হয়ে উঠল। নিউজ দেখে তিনি জানতে পারলেন তিনি এখন মোস্ট ওয়ান্টেড অপরাধী। তিনি তার শিষ্যকে ফোন করে খবর নিতে চাইলেন, কিন্তু জি পুলিশ অফিসার তার ফোন কেড়ে নিল। শিষ্য কোনোমতে নিজেকে বাঁচিয়ে বলল যে এটা তার নতুন বান্ধবীর ফোন। জি অফিসার যখন সেই নাম্বারে কল করলেন, ওপাশ থেকে ইয়নজির কণ্ঠস্বর শোনা গেল। এতে তাদের সন্দেহ দূর হল। এদিকে আজুন অপরাধী হওয়ার কারণে তার বড় ভাইও বিপাকে পড়লেন। ওল্ড জংয়ের কেসে ভুল রায়ের জন্য জনগণ তার বিরুদ্ধে প্রতিবাদ করছিল। এমনকি মায়ের জাতীয় সংসদ সদস্য হওয়ার যোগ্যতা মানও বাতিল হয়ে গেল। রাতে আজুনের খুব মাথা ব্যথা শুরু হলো। হোয়াইট সাহেবের কথাগুলো মনে করে তার মনে হলো সত্যিই কেউ হয়তো তার ছদ্মবেশে এসব খুন করছে। আসল কথা হলো আজুনের ছোটবেলার নামই ছিল উনজাই। সে একবার লুকিয়ে শুনেছিল যে সে তার বাবা মায়ের পালিত সন্তান, অথচ সে জীবনে কাউকে খুন করেনি। তবুও অকারণেই তার ওপর এই খুনি তকমা চাপিয়ে দেওয়া হয়েছে। ইয়নজি পরামর্শ দিল তার ভাই আজুনের সাথে কথা বলে সব পরিষ্কার করতে, কিন্তু আজুন তো সবসময় নিয়ম মানা মানুষ, সে কখনোই এসব কাজে সাহায্য করবে না। ইয়নজি তবুও চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে ভয় পাচ্ছিল আজুনকে পুলিশ নজরবন্দি করে রাখবে, তাই সে লুকিয়ে একটা চিরকুট তার হাতে দিল। সেই ঠিকানা মতো আজুন নির্দিষ্ট জায়গায় পৌঁছালেন, কিন্তু পৌঁছানো মাত্রই পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। আসল কথা হলো আজুন চিরকুটটি পড়ার পরপরই সেটা পুলিশের কাছে জমা দিয়ে দিলেন। আজুন প্রচণ্ড হতাশ হলেন এবং কোনো মতে সেখান থেকে পালিয়ে এলেন। গলির মুখে আসতেই শিষ্য তার পথ আটকে দাঁড়ালো। ভাগ্য ভালো যে শিষ্যরা আজুনকে বিশ্বাস করত, তাই তারও চুপি চুপি তাকে ছেড়ে দিল। আজুন ক্লান্ত হয়ে চিলে কোঠায় ফিরে এলেন। তিনি ভাবতেই পারেননি যে তার ভাই তাকে বিশ্বাসঘাতকতা করবেন। ঠিক সেই মুহূর্তে ইয়নজি কাউকে নিয়ে ভেতরে ঢুকল। সে হলো তার ভাই আজুন। তিনি একমাত্র এভাবেই পুলিশের নজর এড়িয়ে যেতে পারতেন। আজুন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আবেগে ভাইকে জড়িয়ে ধরলেন। আজুন সাথে করে কিছু নথিপত্র নিয়ে এলেন, যেখানে লেখা ছিল আজুনকে কেন অপরাধী হিসেবে ধরা হচ্ছে। তখন তিনি জানতে পারলেন ওল্ড জংয়ের সেই নারী মারা গেছেন, কিন্তু আজুন তো তখন শিশুটিকে বাঁচিয়েছিলেন এবং সেই নারীও তখন মারা যাননি। তিনি যখন তাকে বাঁচানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই জি পুলিশ অফিসার সেখানে চলে আসেন। তাদের রাইফেলের সামনে দাঁড়িয়ে তিনি আর কোনো উপায় না পেয়ে পালিয়ে যান। আজুন তার ভাইকে জানালেন তিনি জীবনে কাউকে খুন করেননি। ছোট ভাইয়ের চোখের সততা দেখে ভাই আজুন তাকে বিশ্বাস করলেন এবং তাকে নির্দোষ প্রমাণ করার কাজে রাজি হলেন। তবে শর্ত ছিল এরপর থেকে যে কোনো কাজ করার আগে তাকে সব জানাতে হবে। পরদিন আজুনের বড় ভাই তাকে কিছু নগদ টাকা আর একটা মোটরসাইকেল দিলেন। ফোনের আলাপ যেন কেউ আড়ি পেতে না শুনতে পারে, তাই তিনি দুটো অতিরিক্ত ফোনও দিয়ে দিলেন। এরপর তারা কেস নিয়ে আলোচনা করতে বসলেন। এখনও পর্যন্ত পুলিশ মনে করছে 3টি ঘটনাই একজন খুনি ঘটিয়েছে। যে কোনো একটা সূত্র খুঁজে পেলেই ছোট ভাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। আজুনের হঠাৎ মনে পড়ল হাইজিনের নখের ভাঙা টুকরোর কথা, যেটা তিনি ঘটনাস্থলে ফিরে পাওয়ার পর কুড়িয়ে এনেছিলেন। যদি সেই নখের মধ্যে খুনির ডিএনএ থেকে থাকে, তবে তা দিয়েই তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। আজুন দ্রুত ফরেন্সিক বিশেষজ্ঞ বন্ধুর কাছে গিয়ে পরীক্ষা করানেন। সত্যি সেখানে অজানা এক ব্যক্তির ডিএনএ পাওয়া গেল। এটা নিশ্চিত করল যে আজুনের সাথে এই সিরিয়াল কিলিংয়ের কোনো সম্পর্ক নেই। কিন্তু কে জানত সেই রিপোর্ট জমা দেওয়ার আগেই জি পুলিশ অফিসার সেটি চুরি করে ফেলবে এবং সোজা কমিশনারের হাতে তুলে দেবে। বোঝা গেল সে এতদিন কমিশনারেরই গুপ্তচর ছিল। রিপোর্টটি দেখে কমিশনার চিন্তায় পড়ে গেলেন। তাহলে কি তার মেয়েকে হত্যাকারী অন্য কেউ? এক বিপদ কাটতে না কাটতে আরেক বিপদ শুরু হলো। চই ড্রাইভার এক মাতাল মেয়েকে টার্গেট করল, যে মেয়েটি ইয়নজির পরিচিত এবং সে তাকে বোনের মতো দেখত। মেয়েটি কিছুই বুঝতে পারল না। ড্রাইভার গাড়িটি নিরিবিলি এক জায়গায় নিয়ে গেল। যখন সে বিপদ বুঝতে পারল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি কোনো মতে কষ্ট করে ইয়নজিকে ফোন করে সাহায্য চাইল, কিন্তু ফোনের লাইন কেটে গেল। ইয়নজি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশ লোকেশন ট্র্যাক করে সেখানে চলে এলো।
অনেক খোঁজাখুঁজির পর ইয়নজি মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে উদ্ধার করল। ডাক্তারের দ্রুত চিকিৎসায় মেয়েটি প্রাণ বেঁচে যায়। যেহেতু সে তখন মাতাল ছিল, সে খুনির চেহারা দেখতে পায়নি, শুধু তার হাতের ট্যাটুটা দেখতে পেয়েছিল। ইয়নজি সেই ট্যাটুর ছবি আজুনের কাছে নিয়ে এলো। আজুন দেখা মাত্রই চিনে ফেললেন যে এটা সেই চই ড্রাইভার। তিনি একটা সাহসী অনুমান করলেন, চই ড্রাইভার যদি খুনি হয় তবে অবশ্যই তার ডিএনএ হাইজিনের নখের ডিএনএর সাথে মিলে যাবে। রাতে আজুন চই ড্রাইভারের বাসার নিচে গিয়ে হাজির হলেন। উদ্দেশ্য ছিল সেখান থেকে কোনোভাবে তার চুলের নমুনা সংগ্রহ করা। আজুন আশ্চর্যজনকভাবে দেখলেন ড্রাইভার চইয়ের রুমের দরজা খোলা। তিনি ভেতরে ঢুকে দেখলেন চই রক্তে ভেসে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঘরের ঘড়ির ওপর থেকে ফোনের রিংটোন বেজে উঠল। ফোনের অপর পাশে ছিল আহো, সেও সেই 9 জন জুরির একজন। আজুন ফোনটা কাটতেই বাইরে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল, তাই তিনি পেছনের জানালা দিয়ে পালিয়ে গেলেন। নিজের ছোট ভাই যে লুকিয়ে এমন কাজ করছে জেনে আজুন খুব রেগে গেলেন, কিন্তু নিজে সন্দেহভাজন হওয়ার কারণে তিনি চাইছিলেন দ্রুত নিজের নির্দোষ হওয়া প্রমাণ করতে। তিনি আহোর কাছ থেকে পাওয়া সেই ফোনটি আজুনের কাছে নিয়ে এলেন, যেটিতে ড্রাইভার চইকে হত্যার পুরো অডিও রেকর্ডটি পাওয়া গেল। খুনির দরজায় কড়ানাড়া থেকে শুরু করে খুন পর্যন্ত সব পরিষ্কার রেকর্ড ছিল। তাদের কথোপকথনে চই বলেছিল সে আদালতে খুনিকে দেখেছে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই খুনি পেছন থেকে তাকে আক্রমণ করে। পরদিন আজুন আবার ঘটনাস্থলে গেলেন। তিনি খুনির হাঁটার ভঙ্গি নকল করে কোনো সূত্র খুঁজছিলেন। আজুন বারবার অডিও রেকর্ডটি চালিয়ে শুনতে থাকলেন এবং আবিষ্কার করলেন খুনির 2 পায়ের হাঁটার শব্দ আলাদা। তিনি সাথে সাথে ভাইকে ফোন করলেন এবং তাকে রেকর্ড অনুযায়ী সিঁড়ি দিয়ে নিচে নামতে বললেন। বারবার সিমুলেশন করার পর আজুন নিশ্চিত হলেন যে খুনি একজন খুঁড়িয়ে চলা মানুষ। ইয়নজির হঠাৎ মনে পড়ল ম্যানেজার আনের কথা। রাতের খাবারের সময় ম্যানেজার আন এবং হাইজিনের মধ্যে ঝগড়া হয়েছিল, আর ইয়নজি খেয়াল করেছিল ম্যানেজার আন খুঁড়িয়ে হাঁটেন। আজুন বিষয়টি আরও তদন্ত করার আগেই ম্যানেজার আন হঠাৎ করে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন। জেরা করার সময় তিনি ড্রাইভার চইকে হত্যার কথা স্বীকার করলেন, কিন্তু পুলিশ অফিসার তাকে জানালেন যে চই এখনও মারা যায়নি। চই বেঁচে আছে শুনে আজুন অবাক হলেন। পুলিশ কমিশনার বুঝতে পারলেন ম্যানেজার আন আসলে আসল খুনিকে আড়াল করার চেষ্টা করছেন। হাসপাতালে গিয়ে আজুন ড্রাইভার চইয়ের দেখা পেলেন, কারণ সেই অডিও রেকর্ডের শেষ দিকে অন্য কারো পায়ের শব্দ পাওয়া গিয়েছিল। ম্যানেজার আন তখন শুধু চইকে অজ্ঞান করেছিলেন, কিন্তু সে যখন জেগে উঠল তখন অন্য কেউ তাকে আবার আক্রমণ করে। মাথার খুলির রিপোর্ট অনুযায়ী তাকে 2 বার আঘাত করা হয়েছিল। আজুনের জিজ্ঞাসাবাদের পর চই জানালেন আসল খুনি হল উনজাই। পরক্ষণেই চই খিচুনি দিয়ে মারা গেল। আজুনের মুখ একদম পাথরের মতো হয়ে গেল। তিনি চোখের সামনে লোকটিকে মারা যেতে দেখলেন। ম্যানেজার আন যে খুন করেছেন তার কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হল, কিন্তু জেল থেকে বের হওয়ার পরপরই কেউ তাকে অপহরণ করল। তাকে অপহরণ করেছে হোয়াইট সাহেব, কারণ তিনি এখনও বিশ্বাস করেন যে ম্যানেজার আন আর উনজাই একই দলের। 20 বছর আগে তারা দুজনই পালানোর পরিকল্পনা করেছিল। ম্যানেজার আনের কোনো ব্যবহার নেই দেখে হোয়াইট সাহেব তার লোক দিয়ে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দিলেন, কিন্তু পরদিন সকালে দেখা গেল ম্যানেজার আন উধাও হয়ে গেছেন। মনে হচ্ছে কেউ তাকে ইচ্ছা করেই বাঁচিয়েছে। এরপর যা ঘটল তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল। প্রেসিডেন্ট ক্যাংয়ের মেয়ের বিয়েতে আরও একটি নতুন খুনের ঘটনা ঘটল। প্রেসিডেন্ট ক্যাং নিজেও সেই 9 জন জুরির একজন ছিলেন। খুনি যে তার গ্লাসে বিষ মিশিয়ে দেবে তিনি ভাবতেও পারেননি। এই হঠাৎ ঘটনায় বিয়ের অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মেকআপ আর্টিস্টের চিৎকার শুনে সবাই আরও ভয়াবহ দৃশ্য দেখল। কনে বিয়ের পোশাক পরেই বিয়ের আসরেই মারা গেল। তার পেট রক্তে ভেজা ছিল এবং মৃতদেহের মুখে সেই হাসির মতো কাটা দাগ। খুনি এই প্রতিশোধ নিচ্ছে কারণ প্রেসিডেন্ট ক্যাং 20 বছর আগে এতিমখানায় পচা খাবার পাঠিয়েছিল এবং সেখান থেকে লাভবান হয়েছিল, যার ফলে অনেক শিশু অসুস্থ হয়ে মারা গিয়েছিল। আজুনের তৈরি করা মৃত্যু তালিকায় তার নাম আগেই ছিল। সিসিটিভি ফুটেজে পুলিশ দেখল যে ম্যানেজার আন কনের বিশ্রামকক্ষে গিয়েছিলেন। আজুনও সেখানে ম্যানেজার আনকে দেখেছিলেন। একের পর এক হত্যাকাণ্ডের খবরে বাকি জুরিরা অস্থির হয়ে উঠল। তাদের প্রত্যেকের মধ্যেই মনে হচ্ছে কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে সবাই একটা টেক্সট মেসেজ পেল। আজুন এবং তার ভাইও একই মেসেজ পেলেন। লিঙ্কে ক্লিক করতেই দেখা গেল একটা ভয়াবহ লাইভ স্ট্রিমিং, যেখানে ম্যানেজার আনের গলায় দড়ি বাঁধা এবং হাত উল্টো করে বাঁধা। পেছনে একটা কাউন্টডাউন চলছে।
প্রতি ঘন্টায় দড়িটি নিজে থেকেই সংকুচিত হচ্ছে। তাদের কাছে ম্যানেজার আনকে বাঁচানোর জন্য মাত্র ১৯ ঘন্টা সময় আছে, কিন্তু ম্যানেজার আনের লোকেশন খুঁজে বের করা সহজ ছিল না। ইয়নজি হঠাৎ লাইভে একটা ঘন্টা বাজার শব্দ শুনতে পেল। আজুনের সেই শব্দ খুব পরিচিত মনে হলো। এটা ড্রাইভার চইয়ের ঘরের সেই ঘন্টা ঘরের শব্দের হুবহু মিল ছিল। দুজনে দ্রুত চইয়ের বাসায় গিয়ে ম্যানেজার আনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলেন, কিন্তু আজুন তাকে উদ্ধার করতে গিয়ে দেখলেন এটা আসলে খুনির আগে থেকে সাজানো একটা ডামি বা নকল পুতুল। এদিকে পুলিশ ম্যানেজার আনের ফোনের লোকেশন ট্র্যাক করে পাহাড়ের ঢালে গিয়ে দেখে ফোনটি একটি কঙ্কালের পাশে পড়ে আছে। সেই কঙ্কালের গলায় আজুনের সেই একই লকেট ঝোলানো। এদিকে ম্যানেজার আনের বাঁচার জন্য মাত্র ৪ ঘন্টা বাকি ছিল। তিনি ভয়ে প্যান্টে প্রস্রাব করে ফেললেন। মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে তিনি লাইভেই ক্ষমা চাইতে শুরু করলেন। জানা গেল সেই ম্যানেজার আনই ছিল যে হোয়াইট সাহেবের কাছে সব তথ্য ফাঁস করেছিল, যার ফলে তাদের পালানোর পরিকল্পনা ব্যর্থ হয় এবং সঙ্গীরা শিকারী কুকুরের খাবার হয়। তিনি চাইলেন তার মৃত্যুর মাধ্যমে যেন উনজাইয়ের এই খুনের নেশা থেমে যায়, কিন্তু কথা শেষ হওয়ার আগেই তার পেছনের কালো কাপড়টি হঠাৎ পড়ে গেল। এই দৃশ্য দেখে সাংবাদিক পেয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি দ্রুত অফিসে ফিরে এসে জিনিসপত্র গুছিয়ে পালানোর প্রস্তুতি নিলেন। সাথে নিলেন এতিমখানার সেই পুরনো ভিডিও ফুটেজ। তিনি উনজাইকে কথা দিয়েছিলেন যে পরিচালকের কুকীর্তি ফাঁস করবেন, কিন্তু কোনো কারণে তিনি তা প্রকাশ করেননি। আজুন যখন দেওয়ালের সংখ্যাগুলো দেখলেন, তার মনে হলো স্বপ্নে তিনি এগুলো আগে দেখেছেন। কি তিনি সেই এতিমখানাতেই বড় হয়েছিলেন? তিনি দ্রুত মা বাবার কাছে গিয়ে তার পালিত হওয়ার ঠিকানা জানতে চাইলেন, কিন্তু তারা আসল সত্য গোপন করার চেষ্টা করছেন। ঠিক সেই সময় ইয়নজি ফোন করল। সে ম্যানেজার আনের এতিমখানার ঠিকানা খুঁজে পেয়েছে। আজুন সেখানে পৌঁছানোর পর দেখলেন এটা সেই আশা এতিমখানা। তার মাথায় পুরনো স্মৃতি ভেসে উঠতে শুরু করল এবং প্রচণ্ড মাথা ব্যথায় তিনি কাতর হয়ে পড়লেন। একই সময়ে তার বড় ভাইও সেই ঠিকানা পেয়ে এতিমখানার দিকে রওনা হলেন। তাদের হাতে সময় ছিল মাত্র ২৫ মিনিট। আজুন করিডোরে সেই খুনিকে দেখতে পেলেন, কিন্তু তার পেছনে ছুটতে গিয়েই তিনি আক্রান্ত হলেন। ড্রাগের প্রভাবে আজুনের জ্ঞান হারাতে শুরু করল। অজ্ঞান হওয়া মুহূর্তে তিনি খুনির জুতোর তলাটা দেখতে পেলেন। এদিকে ম্যানেজার আন বুঝতে পারলেন তাকে কেউ বাঁচাতে আসবে না। তিনি নিজেই আত্মহত্যার পথ বেছে নিলেন। আজুন যখন সেখানে পৌঁছলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শব্দের তোড়ে আজুনের জ্ঞান ফিরল এবং তিনি ভাইকে সাহায্যের জন্য ডাকলেন। তারা দুজনে মিলে ম্যানেজার আনকে নামানোর চেষ্টা করলেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হল। আজুন রাগে খুনিকে খুঁজতে বেরোলেন, কিন্তু দুর্ভাগ্যবশত হোয়াইট সাহেবের লোকজন তাকে ঘিরে ফেলল। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল, কিন্তু একা আর কতক্ষণ পারা যায়। দুই ভাইকেই ওরা জব্দ করে ফেলল। সত্য বের করার জন্য হোয়াইট সাহেব একটি লোহার চেন নিয়ে বড় ভাইয়ের গলায় পিছিয়ে ধরলেন। তিনি তখনও বিশ্বাস করেন তার মেয়েকে ওই ছোট ভাই আজুনই খুন করেছে। আজুন যখন দম বন্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে পুলিশ সেখানে পৌঁছে গেল। আজুনকে সেই মামলার সন্দেহভাজন হিসেবেই গ্রেপ্তার করা হলো। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর জি অফিসার যখন তাকে জেরা করছেন, আজুন তখনও তার বড় ভাইয়ের চিন্তায় অস্থির। জি অফিসার তাকে জানালেন যে তার বড় ভাই নিজেই পুলিশকে আগে খবর দিয়েছিল। আজুন হতভম্ব হয়ে গেল। এমনকি ইয়ন জিও আজুনকে প্রশ্ন করল সে কেন নিজের ভাইয়ের নামে নালিশ করেছে। আজুন কোনো ব্যাখ্যা না দিয়ে পুলিশকে একটি ভিডিও ফুটেজ দিল। ড্রোন থেকে নেওয়া সেই ভিডিওতে পরিষ্কার দেখা গেল ওল্ড জংকে হত্যার পুরো ঘটনাটি। খুনি আর কেউ নয়, স্বয়ং হোয়াইট সাহেব। এমনকি ওল্ড জংয়ের স্ত্রী ও সন্তানকেও হোয়াইট সাহেবই হত্যা করেছেন। এদিকে হোয়াইট সাহেব পুলিশ কমিশনারের সাথে হাত মিলিয়ে আজুনের উপর হামলার পরিকল্পনা করলেন। তিনি চুপি চুপি জেরার রুমে ঢুকে আজুনের গলা টিপে ধরলেন। আজুন প্রাণপণে নিজেকে বাঁচানোর লড়াইয়ে জয়ী হলেন। বিপদ বুঝে ঠিক সময় পুলিশ চলে আসায় বড় কোনো দুর্ঘটনা ঘটল না। নিজের পরিকল্পনা ব্যর্থ হয়েছে দেখে কমিশনার খুব রেগে গেলেন। আজুনের দেওয়া ভিডিও ফুটেজের কারণে তিনি সব অভিযোগ থেকে মুক্তি পেলেন। পরদিন পুলিশ হোয়াইট সাহেবের বাড়িতে তল্লাশি চালিয়ে ফ্রিজের ভেতরে তার স্ত্রীর মৃতদেহ খুঁজে পেল। জিউন মারা যাওয়ার পর থেকেই তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এক রাগে হোয়াইট সাহেব ভুল করে তাকে মেরেই ফেলেছিলেন। লাশ যেন ধরা না পড়ে সেজন্য তিনি ওটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলেন। খুনের প্রমাণ পাওয়ায় হোয়াইট সাহেবের যাবজ্জীবন কারাদণ্ড হল। কিন্তু কমিশনারের কারসাজিতে তিনি পাগল হওয়ার ভান করে মানসিক হাসপাতালে জায়গা করে নিলেন। কিন্তু পরিস্থিতি এখনও ভয়াবহ, কারণ জোকার কিলার বা আসল খুনি এখনও ধরা পড়েনি। বাকি জুরিদের জীবন যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে। আজুন সবাইকে সতর্ক থাকতে ফোন করলেন, কিন্তু ইয়নজি ফোন রাখতেই বাইরে শীষ দেওয়ার শব্দ শুনল। তার বোনও কিছু একটা অস্বাভাবিক বুঝতে পারল। ইয়নজি সাবধানে বাইরে বেরিয়ে দেখতে গেল খুনি তখনই বাড়ির উঠোনে ঢুকে পড়েছে। সে টেরই পেল না যে বিপদ তার দরজায়।
সে আজুনকে সাহায্য চাওয়ার আগেই খুনি তার মুখ চেপে ধরল। এদিকে আজুন ইয়নজিয়ের বাড়িতে এসে তাকে পেল না। কম্পিউটারে রাখা একটি ছবি তার নজর কাড়ল। ছবিতে ছিল বড় বোন ইউনটিং এবং ছোট ভাই উনজাই। পাশের ছেলেটিকে আজুনের খুব পরিচিত মনে হলো। ছোটবেলায় মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে আজুনের স্মৃতি ঝাপসা হয়ে গিয়েছিল। হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথার মাঝে সে সব মনে করে ফেলল। সেই ছেলেটি আর কেউ না, তার বড় ভাই আহুন। সে আর উনজাই একই এতিমখানার ছিল। আসল সত্য হলো আহুনই ছিল সেই ছেলে যাকে তাদের বাবা মা দত্তক নিয়েছিলেন। আজুনের মাথায় এক অদ্ভুত সন্দেহ এলো। তিনি দ্রুত বাড়িতে ফিরে ভাইয়ের পড়ার ঘরে ঢুকলেন। সেখানে 5টি কাঠের পুতুল সাজানো ছিল, যার পেছনে আলাদা আলাদা সংখ্যা লেখা। তার বড় ভাই আহুনই ছিল সেই 11 নম্বর ছেলে। আজুন বিশ্বাসই করতে পারলেন না তার বড় ভাই এই সিরিয়াল কিলিংয়ের সাথে জড়িত। ড্রয়ারে ইয়নজিয়ের ছবি দেখে আজুনের মনটা খারাপ হয়ে গেল। তিনি ইয়নজিকে ফোন করলেন কিন্তু লাইন পাচ্ছিলেন না। জিপিএস লোকেশন ট্র্যাক করে দেখলেন ভাইয়ের গাড়িটি নির্জন বনের দিকে যাচ্ছে। তিনি দ্রুত সেখানে পৌঁছে দেখলেন আহুন মাটিতে গর্ত খুঁড়ছে। তিনি ভেবেছিলেন ইয়নজি হয়তো মারা গেছে, কিন্তু মাটি খুঁড়তেই দেখা গেল সেটা একটি প্রাণীর লাশ। ইয়নজি অক্ষত অবস্থায় সামনে এগিয়ে এলো। আসলে খুনি কাছেই ছিল বলে আহুন তাকে বাঁচাতে মুখ চেপে ধরেছিল। আজুন ভাইকে জিজ্ঞেস করলেন কেন সে তার পরিচয় লুকিয়েছিল। আহুন স্বীকার করল যে সে আসলেই 11 নম্বর ছিল, শুধু অন্ধকার অতীত ভুলে যেতেই সে পরিচয় লুকিয়েছিল। সে ছোট ভাইকে কথা দিল সে খুনি নয়। ফেরার পথে আহুন একটা টেক্সট মেসেজ পেল। সেখানে ইয়নজিয়ের বোনের সাথে তার নিজের ছবি ছিল। সে বুঝল মেয়েটি বিপদে আছে। তারা দ্রুত বাড়িতে ফিরে চিলেকোঠায় গিয়ে দেখল মাঝখানে একটা লোহার ক্যাবিনেট রাখা এবং নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আহুন কাঁপতে কাঁপতে দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য ভেসে উঠল। ইয়নজিয়ের বোনকে খুন করা হয়েছে। ইয়নজি ভেঙে পড়ে অঝরে কাঁদতে লাগল। আহুনও ভীষণ কষ্ট পেল, কারণ মেয়েটি তাকে খুব শ্রদ্ধা করত। আহুন মনে করল যেহেতু সে ইয়নজিকে বাঁচিয়েছিল, তাই খুনি তাকে শাস্তি দিতেই বোনকে হত্যা করেছে। জেরার মুখে বড় ভাই এতিমখানার সব ঘটনা খুলে বললেন। তিনি স্বীকার করলেন উনজাইকে তিনি চিনতেন, কিন্তু দত্তক নেওয়ার পর আর তার সাথে দেখা হয়নি। তিনি এখন একজন বিচারক। সুখে বাঁচার জন্য তিনি অতীত ভুলে গিয়েছেন, তাই তিনি খুন করতে পারেন না। পুতুলগুলো ছিল স্মৃতি হিসেবে রাখা। ভাইয়ের সততা দেখে আজুন তাকে বিশ্বাস করলেন। পরদিন আহুন আবার সেই চিলেকোঠায় গিয়ে ক্যাবিনেটের দরজায় কিছু লেখা পেলেন। ইয়নজিয়ের বোন মারা যাওয়ার আগে হয়তো কিছু লিখে গিয়েছিল। শুধু কাও অ্যান লেখা ছিল, যা হয়তো বড় বোন কাও ইয়নজির জন্যই। বোন মারা যাওয়ার পর ইয়নজি খুব বিষণ্ণ ছিল, তাই নিরাপত্তার জন্য আহুন তাকে নিজের বাড়িতেই থাকতে দিল। জুরিদের আরেকজন আহো ইয়নজিয়ের সাথে নিয়মিত কথা বলতো। আহো খুব ভালো মানুষ ছিল। ছোটবেলায় বাবা মা তাকে ছেড়ে গেলেও সে হাসি খুশিতেই বড় হয়েছিল। ইয়নজি তার মায়ের কাছে 20 বছর আগের কথা জিজ্ঞেস করল। মা জানালেন তিনি এতিমখানার নার্স ছিলেন, কিন্তু ওষুধের অভাবে অনেক বাচ্চা মারা গিয়েছিল। তিনি সাংবাদিকের সাহায্য নিতে চেয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। হোয়াইট সাহেবও তাকে হুমকি দিয়েছিলেন, তাই তিনি চুপ ছিলেন। এদিকে পুলিশ জানতে পারল সাংবাদিক নিখোঁজ। স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেল তিনি একটি লকারে কিছু রেখেছিলেন, কিন্তু মুহূর্তেই তা গায়েব হয়ে যায়। আজুন ফুটেজে ভাইয়ের ছায়া দেখতে পেলেন। তদন্তে জানা গেল ড্রাইভার চই মারা যাওয়ার আগে বড় ভাই তার বাড়িতে গিয়েছিলেন। ভাইয়ের উপর সন্দেহ হওয়ায় আজুন বাড়িতে গিয়ে আলমারি চেক করলেন। কোনো কালো কাপড় পেলেন না, তবে বুদ্ধিমত্তা খাটিয়ে গোপন খোপ থেকে সেই কালো কাপড়টি বের করলেন। জুতোর তলায় থাকা হলুদ রঙের রং হুবহু খুনির জুতোর সাথে মিলে যায়। বিশ্বাস না করতে পেরে আজুন সরাসরি ভাইকে জিজ্ঞেস করতে গেলেন, কিন্তু ইয়নজি জানালো ভাই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। আজুন গ্যারেজে গিয়ে দেখলেন দেরি হয়ে গেছে। তিনি পিছু নিলেন এবং দেখলেন ভাই এক নির্জন জায়গায় গিয়েছেন। হঠাৎ কালো পোশাকে একজন এসে ভাইয়ের পেটে ছুরি বসিয়ে দিল। আজুন খুনিকে না ধরে ভাইয়ের দিকে ছুটে গেলেন। হাসপাতালে ভাইয়ের জীবন বাঁচল। ডাক্তার তার পেট থেকে ছুরির টুকরো বের করলেন। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সেটা একটি মাছ কাটার ছুরি। আজুনের মনে পড়ল জাপানি রেস্টুরেন্টের শেফের কথা। তিনি সেখানে গিয়ে শেফকে জেরা করলেন। প্রথমে কিছুই পেলেন না, কিন্তু পরে কৌশলে রান্নাঘর থেকে ছুরিটি উদ্ধার করলেন। শেফ ধরা পড়ে নিজে খুনি বলে স্বীকার করল, কিন্তু আজুন বুঝতে পারলেন শেফ কেবল অন্যের হয়ে দায় নিচ্ছে। ছুরির নম্বর দেখে আজুন কামারশালায় গেলেন। সেখানে জানা গেল ছুরিটি কিনেছে উনজাই। রাতে ইয়নজিয়ের মনে পড়ল আহো একদিন তাদের সাথে দেখা করেছিল। আহো নামটার উচ্চারণ অনেকটা কাও এনজির মতো। আজুন পুলিশি ফাইলে আহোর ছবি চেক করে দেখলেন আহোর ফাইলে উনজাইয়ের ছবি দেওয়া। হাসপাতালে শুয়ে আহুন স্বীকার করলেন আহোই তাকে ছুরি মেরেছিল। জুতোর রং সম্পর্কে বললেন তিনি খুনিকে অনুসরণ করতে গিয়েই ওই রং মারিয়েছিলেন। পুলিশ আহোকে ধরার জন্য হেন্নে হয়ে খুঁজছে, কিন্তু সে নকল পরিচয় ব্যবহার করছিল। এদিকে মানসিক হাসপাতাল থেকে হোয়াইট সাহেবকে তার লোকেরা বের করে নিয়ে এলো। উনজাই এখন তার প্রতিশোধের চূড়ান্ত পর্যায়ে। সে সাংবাদিক এবং ইয়নজিয়ের মাকেও অপহরণ করেছে। সব এতিমখানা সংশ্লিষ্ট মানুষ
নিখোঁজ হতে লাগল। কমিশনার উনজাইয়ের কাছ থেকে একটি ভিডিও পেলেন যেখানে তার নিজের অপরাধের প্রমাণ ছিল। কমিশনার সেই ভিডিওর জন্য 2 কোটি ওয়ান দাবি করা উনজাইকে ধরার জন্য হোয়াইট সাহেবের সাথে মিটিং করলেন। ট্রেডিং ঠিকানায় গিয়ে দেখলেন এতিমখানার নিখোঁজ সবাইকে খাঁচায় বন্দি করা হয়েছে। উনজাই সবার সামনে এসে দাঁড়ালো। খুনির চেহারা দেখে কমিশনার বুঝতে পারলেন খুনি এতদিন তার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। তিনি টাকাগুলো উনজাইয়ের হাতে তুলে দিলেন, কিন্তু টাকার প্যাকেট চেক করেই উনজাই হুট করে নিজের সিদ্ধান্তে অটল রইল না। তবে কমিশনার আগে থেকেই এটা আজ করতে পেরেছিলেন। তিনি জানতেন হোয়াইট সাহেব তাকে বাঁচাতে অবশ্যই আসবেন, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও হোয়াইট সাহেব এলেন না। আর কমিশনার ভয়ে আতঙ্কে পালানোর চেষ্টা করতেই উনজাইয়ের লোক এক ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে ফেলল। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে জেলখানায় আবিষ্কার করলেন। পাশে হোয়াইট সাহেব মারাত্মক আহত অবস্থায় পড়েছিলেন। কিছুক্ষণ আগেই তিনি উনজাইয়ের পাতা ফাঁদে পা দিয়েছিলেন। মেঝের এক ফাঁদে তার গোড়ালি আটকে গিয়েছিল। দুজনের ঝগড়ার শব্দে সেখানে থাকা সবাই জেগে উঠল। তারা ভয়ে কাঁপছিল, কারণ বাইরে একটি টাইম বোমা সেট করা ছিল। উনজাই চিৎকার করে বলল, যদি তারা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রতিনিধি হিসাবে বলি দেওয়ার জন্য বেছে নিতে পারে তবেই বাকিরা বেঁচে ফিরবে, আর যদি 10 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারে তবে সবাই বিস্ফোরণে মারা যাবে। সবাই চরম আতঙ্কে একে অপরকে দোষারোপ করতে লাগল। তাদের সবারই নোংরা ইতিহাস একে একে ফাঁস হয়ে যাচ্ছিল। প্রথমে এলো জ্যোতিষী নারী, যে একসময় বাচ্চারা পালানোর চেষ্টা ব্যর্থ হতে দেখেছিল। উনজাই তখন তার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু সে সাহায্য না করে উল্টো হোয়াইট সাহেবকে উনজাইকে মেরে ফেলতে বলেছিল, কারণ তার কুদৃষ্টিতে উনজাই বড় হয়ে খুনিই হবে। এরপরই ইয়ঞ্জির মায়ের কথা উঠল। তিনি ছিলেন এতিমখানার নার্স, যার ভুলে অনেক বাচ্চা বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। অপরাধ বোধ থেকে তিনি স্থানীয় সাংবাদিকের সাথে যোগাযোগ করেছিলেন। সাংবাদিক গোপন তদন্ত চালিয়ে সব তথ্য রেকর্ড করেছিলেন, কিন্তু কমিশনার এবং মন্ত্রী তাকে ঘুষ দিয়ে থামিয়ে দিয়েছিলেন। আর সেই মন্ত্রী ছিলেন আজুনের নিজের মা। সময় শেষ হয়ে আসছিল দেখে হোয়াইট সাহেব হঠাৎ ইয়ঞ্জিকে ধরে ফেললেন। তিনি অবাক হয়ে গেলেন, কারণ তিনি নিজেই 20 বছর আগে ইয়ঞ্জির মাকে লাঞ্ছিত করেছিলেন। মা তার মেয়েকে রক্ষা করার জন্য তাকে মিথ্যে বলেছিলেন যে তার বাবা মারা গেছেন। বাবার আসল পরিচয় জেনে ইয়ঞ্জি একদম ভেঙে পড়ল। ঠিক তখনই আজুন এতিমখানায় পৌঁছলেন। সিসিটিভি ক্যামেরা দিয়ে উনজাই তাকে দেখতে পেল। বোঝা গেল আজুনও উনজাইয়ের প্রতিশোধের তালিকার একজন ছিল। উনজাই দেরি না করে রিমোট টিপে দিল, কিন্তু বোমাটি ফাটল না। সে দৌড়ে গিয়ে দেখল বোমাটি আগে থেকেই নিষ্ক্রিয় করা হয়েছে। আজুন আগে থেকেই তার ভাইয়ের সাথে পরিকল্পনা করে উনজাইকে বোকা বানিয়ে রেখেছিলেন। এভাবেই সিরিয়াল কিলারের আসল খুনিকে গ্রেফতার করা হলো। কমিশনার দ্রুত নির্দেশ দিলেন যে উনজাই মানসিকভাবে অসুস্থ, এই অজুহাত দেখিয়ে দ্রুত কেসটি বন্ধ করে দিতে। জেরার রুমে উনজাই নির্দ্বিধায় তার সব খুনের বর্ণনা দিচ্ছিল। সে খুনের পর মৃতদেহের সাথে ছবিও তুলত। আজুন ক্যারো নিজেকে উনজাই ভেবে ভুল করছিল, কারণ ছোটবেলায় আজুনের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছিল, আর তাকে ধাক্কা দিয়েছিল স্বয়ং উনজাই। স্মৃতিশক্তি হারানোর পর উনজাই তাকে নিজের জীবনের সব গল্প শুনিয়েছিল, যাতে আজুন ভাবে সে নিজেই এতিমখানার সেই ছেলে। সত্য জেনে আজুন প্রচণ্ড রেগে গেলেন। এরপর উনজাই তার আর তার ভাই বোনের সেই বিশেষ লকেটের কথা তুলল। বোনের মৃত্যুর পর হোয়াইট সাহেব সেটি ছিনিয়ে নিয়েছিলেন, কিন্তু একমাত্র আজুনের কাছেই ছিল সেই আসল লকেট। আজুন ভাইকে লকেটের ব্যাপারে জিজ্ঞেস করলেন। বড় ভাই বললেন এটা তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। আজুনকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসেন বলেই তিনি সেটি তাকে দিয়েছিলেন। আজুনের খুব কষ্ট হলো। তিনি নিজেকে দোষী ভাবতে লাগলেন যে কেন তিনি ভাইকে সন্দেহ করেছিলেন। মামলা এখানেই শেষ ভেবে তারা যখন উনজাইকে নিয়ে যাচ্ছিল, হুট করেই উনজাই আজুনকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। পড়ে গিয়ে আজুনের মাথায় আঘাত লাগতেই সব স্মৃতি তার কাছে পরিষ্কার হয়ে উঠল। তিনি সব মনে করে ফেললেন। বড় ভাই বললেন, তুমি আমাদের পরিবারে আসার আগে আশা এতিমখানাতে ছিলে। সেখানে একটা খুব ভয়ঙ্কর মানুষ ছিল। তুমি ছিলে 13 নম্বর। যে ভয়ঙ্কর মানুষটির কথা তিনি বলেছিলেন সে হলো সেই উন্মাদ পরিচালক। যদি সে তোমাকে ধরতে পারে তবে মৃত্যু অনিবার্য। ওই এতিমখানায় কাউকে বিশ্বাস করা যায় না। আসলে বড় ভাই আহুনি ছিল এই সব কিছুর নেপথ্য কারিগর। তারাই পরিকল্পনা করে এই প্রতিশোধের খেলা সাজিয়েছিল। কিন্তু উনজাইয়ের মনের ঘৃণা ভাইয়ের ধারণার চেয়েও বেশি ছিল। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল, আহুন নিজেই নিজেকে ছুরিকাঘাত করাল, যাতে সে ভাইয়ের বিশ্বাস অর্জন করতে পারে। পুলিশের তদন্ত অন্যদিকে ঘোরাতে এবং প্রতিশোধের জন্য সময় পেতে আহুন তার ছোট ভাই উনজাইকে খুনি হিসেবে সাজিয়েছিল। এমনকি উনজাইয়ের জেলে যাওয়াটাও ছিল তাদের পরিকল্পনারই অংশ, যাতে জেলেবন্দি হোয়াইট সাহেবকে তারা মারতে পারে। 20 বছর ধরে উনজাই এই মুহূর্তের অপেক্ষা করছিল, কিন্তু শারীরিকভাবে দুর্বল হওয়ায় সে হোয়াইট সাহেবের সাথে পেরে উঠছিল না। শেষমেশ মেঝেতে পড়ে থাকা ধারালো টুথব্রাশ দিয়ে সে হোয়াইট সাহেবের গলায় আঘাত করল।
হোয়াইট সাহেব মারা যাওয়ার সাথে সাথে এই প্রতিশোধের পালা শেষ হলো, আর উনজাইও সেখানেই মারা গেল। উনজাই মারা যাওয়ার পর সেই জাপানি শেফ আত্মহত্যা করল, কারণ তার বড় ভাইও ওই এতিমখানাতেই মারা গিয়েছিল। শেষ পর্যন্ত আহুন নিজেই গিয়ে আদালতে আত্মসমর্পণ করলেন। তার এই সব সাজানো খেলার মূল উদ্দেশ্য ছিল এতিমখানার সেই নরক কুণ্ডের কথা পুরো সমাজের সামনে উন্মোচন করা। আহুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, আর ওই অপরাধীদেরও সাজা হলো। এমনকি আজুন নিজের হাতেই তার মায়ের হাতে হাতকড়া পরিয়ে দিলেন। গল্পের শেষে ইয়নজি এতিমখানার সমস্ত ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে একটি ফুলিবা সংস্থা বা অনাথ আশ্রম খুলল। বাকি জীবন সে অনাথ শিশুদের সেবা করে যাবে, যাতে তারা অন্তত একটা সুন্দর শৈশব কাটাতে পারে।